শুভ সকাল প্রিয় দর্শক, ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজনে ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, প্রকৃতি যেমন বৈচিত্র্যময়, আমাদের জীবনও কিন্তু তেমনই বৈচিত্র্যময়। আর এই বৈচিত্র্যময় প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনের সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ২১শে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে। আজ ২১শে সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ইতিহাসের এই দিনে জানেন কি, অজানা তথ্য, আমাদের উদ্ভিদ, আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ রবিবার 18ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, 1 জুন 2025 খ্রিস্টাব্দ, 4 জিলহজ 1446 হিজরি গ্রীষ্মকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 6টা 42 এবং আগামীকাল সূর্যোদয় সকাল 5টা 11। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের প্রবল বৃষ্টি হতে পারে। এছাড়া পশ্চিম, মধ্য এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এ পর্যায়ে শুরুতে আমাদের আয়োজনে রয়েছে ইতিহাসের এই দিনে সেগমেন্টে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলুপ্তি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা, যা 1874 সালের জুনের 1 তারিখে সংঘটিত হয়েছিল। 1873 সালের ইস্ট ইন্ডিয়া স্টক ডিভিডেন্ড রিডাম্পশনস অ্যাক্টের মাধ্যমে এই বাণিজ্য সংস্থার অবসান ঘটে। 1600 সালে একটি সাধারণ বাণিজ্য সংস্থা হিসেবে যাত্রা শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ধীরে ধীরে ভারতীয় উপমহাদেশের রাজনীতি ও অর্থনীতিতে একচ্ছত্র প্রভাব বিস্তার করে। সামরিক শক্তি ও কূটনীতির মাধ্যমে তারা এই উপমহাদেশের বিশাল অংশ নিজেদের নিয়ন্ত্রণে আনে এবং কার্যত একটি ঔপনিবেশিক শক্তিতে পরিণত হয়। পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধ ছিল তাদের আধিপত্য বিস্তারের গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে কোম্পানির শাসন ক্রমশ দুর্নীতি, শোষণ ও অব্যবস্থাপনার অভিযোগে কুলুষিত হতে থাকে। 1857 সালের সিপাহী বিদ্রোহ ছিল কোম্পানির শাসনের বিরুদ্ধে এক বড় ধরনের বিদ্রোহ। এই বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার কোম্পানির শাসনের দুর্বলতা উপলব্ধি করে এবং এর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়ার প্রয়োজনীয়তা অনুভব করে। তবে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাশ করে। এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক ক্ষমতা কেড়ে নেওয়া হয় এবং এই উপমহাদেশের শাসন ভার সরাসরি ব্রিটিশ রাজতন্ত্রের অধীনে চলে যায়। ভাইসরয় নিযুক্ত হন এবং ভারত ব্রিটিশ সাম্রাজ্যের সরাসরি শাসিত অঞ্চলে পরিণত হয়। রাজনৈতিক ক্ষমতা হারানোর পরেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বাণিজ্যিক সংস্থা হিসেবে কিছুকাল টিকে ছিল। অবশেষে 1873 সালের আইনের মাধ্যমে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ পরিশোধের পর 1874 সালের 1 জুন কোম্পানি সম্পূর্ণরূপে বিলুপ্তি হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলুপ্তি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ইতিহাসে একটি উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসে। কোম্পানির দীর্ঘদিনের শোষণ ও শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ সরকার সরাসরি এই উপমহাদেশের প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করে, যা এই উপমহাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ইতিহাসের এই দিনের সেগমেন্টটি। দর্শক, আমাদের এবারে আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টে। কতই না বিচিত্র এই পৃথিবী, আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচরণও তাদের নানান ধরনের, আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে। সিকাডা বাংলায় উচ্চিং রঙে নামে পরিচিত হলেও একে গ্রীষ্মের সুরকারও বলা হয়। এটি এক ধরনের বড় পতঙ্গ যা তার স্বতন্ত্র উচ্চস্বরের গুঞ্জনের জন্য খুবই বিখ্যাত। হিমেপ্টেরা বর্গের এই পতঙ্গগুলি সাধারণত গাছের ডালে বাস করে এবং গাছের রস খেয়ে জীবন ধারণ করে। গ্রীষ্মকালে এদের উচ্চ স্বরের গুঞ্জরিত উপস্থিতি সহজেই চোখে পড়ে। পুরুষ সিকাডারা তাদের পেটের পাশে থাকা টিম্বাল নামক অঙ্গকে দ্রুত কম্পিত করে এই শব্দ উৎপন্ন করে, যা মূলত স্ত্রী সিকাডাদের আকর্ষণ করার জন্য ব্যবহৃত হয়। এই শব্দ এত জোরালো হতে পারে যে এটি অনেক সময় মানুষের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। সিকাডার জীবনচক্র বেশ আকর্ষণীয় এবং এর দুটি প্রধান প্রকারভেদ রয়েছে, যেমন বার্ষিক সিকাডা বা অ্যানুয়াল সাইকাডাস এবং পিরিয়ডিক্যাল সিকাডা। বার্ষিক সিকাডাদের প্রতি বছরই দেখা যায়, যদিও তাদের লার্ভাকালীন অবস্থান মাটির নিচে কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। অন্যদিকে পিরিয়ডিক্যাল সিকাডারা তাদের জীবনের বেশিরভাগ সময় অর্থাৎ 13 বা 17 বছর মাটির নিচে নিম্ফো হিসেবে কাটায়। এই দীর্ঘ সময় পর তারা মাটির উপরে উঠে আসে এবং প্রাপ্তবয়স্ক পতঙ্গে রূপান্তরিত হয় ও প্রজনন করে। তাদের এই নির্দিষ্ট মৌলিক সংখ্যা অর্থাৎ 13 বা 17 বছর পর একসঙ্গে গণহারে বেরিয়ে আসার বিষয়টি বিজ্ঞানীদের কাছেও বিস্ময়কর। সিকাডাদের দেহ সাধারণত কালো বা গাঢ় রঙের হয়, বা তাদের বড় লাল বা কালো চোখ এবং স্বচ্ছ ডানা থাকে, যার শিরাগুলো কমলা রঙের হতে পারে। তবে এদের অ্যান্টেনা খুবই ছোট হয়। সিকাডারা মানুষের জন্য ক্ষতিকারক নয়, কিন্তু তারা কামড়ায় না বা বিষাক্তও নয়, বরং এদের পরিবেশগত কিছু ইতিবাচক ভূমিকা রয়েছে। মাটির নিচে থাকার সময় তারা মাটিতে বাতাস চলাচল করতে সাহায্য করে এবং গাছের শিকড়ের রস শোষণ করে নেয়। মাটির উপরে উঠে আসার পর বিপুল সংখ্যক সিকাডা পাখি ও অন্যান্য শিকারী প্রাণীর জন্য একটি গুরুত্বপূর্ণ খাদ্য উৎস সরবরাহ করে। প্রজননের পর মারা গেলে তাদের দেহ মাটিতে পচে গিয়ে মাটিকে পুষ্টি যোগায়। যদিও কিছু ক্ষেত্রে তারা নতুন লাগানো গাছের ডালপালা ক্ষতিগ্রস্ত করতে পারে, তবুও সামগ্রিকভাবে সিকাডা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দর্শক, এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টে। প্রিয় দর্শক, 21শে সকালে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন, আমাদের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবার আয়োজনে থাকছে অজানা তথ্য সেগমেন্টে।
আমাদের মাঝে মাঝেই কিন্তু মনে হয় আমরা অনেক কিছুই জানি, আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না। তবে আমাদের জানার যেমন শেষ নেই, তেমনি কিন্তু জানার আগ্রহের শেষ নেই। আর আমরা জানি বা কতটুকু। তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু সহযোগিতা তো করতেই পারি, কি তাই না? যেমন আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য। মানব সভ্যতার এক যুগান্তকারী আবিষ্কার হলো চাকা। খ্রিস্টপূর্ব ৩৫০০ থেকে ৩০০০ অব্দের মধ্যে মেসোপটেমিয়ায় এর প্রথম উদ্ভাবন ঘটে বলে ধারণা করা হয়। প্রথম দিকে এটি কুমোরদের মাটির পাত্র তৈরিতে ব্যবহৃত হলে দ্রুতই এর সম্ভাবনা পরিবহনের ক্ষেত্রে উন্মোচিত হয়। আদিম চাকা ছিল নিরেট এবং ভারী কাঠের বা পাথরের চাকতি, যা পশুদের দ্বারা টানা হতো এবং মূলত কৃষিপণ্য ও ভারী জিনিসপত্র পরিবহনে ব্যবহৃত হতো। চাকার ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন আসে স্পোক যুক্ত চাকার উদ্ভাবনে, যা প্রায় ২০০০ খ্রিস্টপূর্বাব্দে এশিয়া মাইনরে দেখা যায়। স্পোক ব্যবহারের ফলে চাকার ওজন অনেক কমে যায় এবং গতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এর ফলে দ্রুতগতির রথ এবং হালকা যানবাহনের প্রচলন শুরু হয়, যা যুদ্ধ, বাণিজ্য এবং সভ্যতার অগ্রগতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করে। এরপর রোমানরা লোহার রিম এবং উন্নত হাব ব্যবহার করে চাকার স্থায়িত্ব ও কার্যকারিতা আরও বাড়ায়। শিল্প বিপ্লবের সময় চাকা উৎপাদন প্রক্রিয়ায় আধুনিকরণ আসে। 1845 সালে রবার্ট উইলিয়াম থমসন নিউম্যাট্রিক টায়ার অর্থাৎ বাতাস ভরা টায়ার উদ্ভাবন করেন, যা 1888 সালে জন বয়েড ডানলপের হাত ধরে বাণিজ্যিক সাফল্য লাভ করে। তবে রাবারের টায়ার এবং নিউম্যাটিক টায়ার চাকার আরাম, গতি এবং স্থিতিশীলতা অভাবনীয়ভাবে বাড়িয়ে দেয়, যা সাইকেল ও মোটর গাড়ির বিকাশে অপরিহার্য ভূমিকা রাখে। বর্তমানে চাকা তৈরিতে ধাতু, রাবার, উন্নত পলিমার এবং কার্বন ফাইবার এর মতো আধুনিক উপকরণ ব্যবহার করা হয়। এই উপকরণগুলো চাকার ওজন কমিয়ে আনে এবং শক্তি ও স্থায়িত্ব বৃদ্ধি করে। আজকের চাকা কেবল পরিবহনেই সীমাবদ্ধ নয়, কলকারখানার গিয়ার, টারবাইন এবং অন্যান্য আধুনিক যন্ত্রপাতির মূল ভিত্তি এটি। প্রযুক্তির উন্নতির সাথে সাথে চাকার নকশা ও উপাদানে প্রতিনিয়ত পরিবর্তন আসছে। বর্তমানে স্মার্ট চাকা এবং বায়ুবিহীন টায়ারের মতো উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে, যা চাকার কার্যকারিতা আরও বাড়াবে। এভাবেই চাকা সভ্যতার অবিচ্ছেদ্য অংশ হিসেবে এর বিবর্তন ঘটিয়েছে, যা মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে এক বিপ্লব এনেছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটিতে চাকার উদ্ভাবন সম্পর্কে। দর্শক, 21শে সকালে এ পর্যায়ে আবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে।
আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ। আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনি কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর প্রতিটি উদ্ভিদেরই আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে, যা মানুষের জীবন ধারণের অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমন কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে। কানাইবাসী, যার ইংরেজি নাম ফ্রেঞ্চ ট্রি, একটি মাঝারি আকারের ক্ষণস্থায়ী গাছ। বসন্তের শেষ দিকে বা গ্রীষ্মের শুরুতে এই গাছ সাদা রঙের ঝালরের মতো অসংখ্য ফুল ফোটায়। ফুলের এই প্রাচুর্য গাছটিকে এক নয়নাভিরাম দৃশ্যে পরিণত করে। ফুলের সুগন্ধ মৃদু ও মিষ্টি হয়, যা আশপাশের পরিবেশকে স্নিগ্ধ করে তোলে। কানাইবাসী গাছ উত্তর আমেরিকা এবং পূর্ব এশিয়ার কিছু অংশে প্রাকৃতিকভাবে জন্মে থাকে। এটি আর্দ্র ও সুনিষ্কাশিত মাটি এবং রৌদ্রোজ্জ্বল বা আংশিক ছায়াযুক্ত স্থান পছন্দ করে থাকে। এই গাছ সাধারণত 6 থেকে 12 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এর পাতা ডিম্বাকৃতির এবং মসৃণ হয়, যা শরৎকালে হালকা হলুদ রং ধারণ করে। শুধু সৌন্দর্যের জন্যই কিন্তু নয়, কানাইবাসী গাছের কিছু ঔষধি গুণও রয়েছে বলে জানা যায়। লোকজ চিকিৎসায় এর বিভিন্ন অংশ ব্যবহার করা হয়। এছাড়াও এই গাছের ফল পাখি ও অন্যান্য বন্য প্রাণীদের খাদ্য যোগায়, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কানাইবাসী তার মনোরম ফুল এবং পরিবেশগত গুরুত্বের জন্য উদ্যান ও বাগানে একটি জনপ্রিয় গাছ হিসেবে বিবেচিত হয়। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে। প্রিয় দর্শক, 21শে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা খুব সহজেই জানাতে পারেন আমাদের এই ঠিকানায়। প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। ইমেইল সকাল@21she-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv-lifestyle এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছে। আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে কিন্তু হাজির হচ্ছি আপনাদেরই কাছে। আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায়। আপনাদের সবাইকে আবারও জানাই শুভ সকাল।